এই অনুষ্ঠানটি শ্রোতাদের জীবন গল্প ভিত্তিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শ্রোতারা স্বেচ্ছায় নিজেদের জীবনের গল্প বলেন। শ্রোতারা যা এখানে বলেন তা সরেজমিনে ইনভেস্টিগেটেড নয়, সুতরাং সেদিক থেকে বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের। সম্পূর্ণ বিনোদনমূলক এই অনুষ্ঠানটি আমাদের ব্যক্তিজীবনে কখনো কখনো শিক্ষণীয় ভূমিকা রাখে। এই অনুষ্ঠানে যারা আসেন স্বেচ্ছায় অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে কনফেস করবার পরে কিংবা জীবন গল্প বলবার পরে তার ব্যক্তি ও সামাজিক জীবনে কোনো বিরূপ প্রভাব পড়লে সেটার জন্য রেডিও কর্তৃপক্ষ দায়ী নয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আশা করছি ভালো আছেন। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জীবন গল্পের আরো একটি এপিসোডে। আপনাদের জন্য এই অনন্য আয়োজন এবং দীর্ঘ সময় ধরে আপনারা শুনে এসছেন। আমি কথা বাড়াবো না, শুরুতেই আমার সঙ্গে যিনি আছেন তার সঙ্গে একটু পরিচিত হব। জি, প্রথমে আপনার নামটা একটু বলেন। জি, আমার নাম মোহাম্মদ বশিরুল আমিন পল্টু। পল্টু, কত বছর বয়স ভাই আপনার? এখন বয়স 45-এর হয়তো কাছাকাছি হবে আর কি। জন্ম জেলা কোথায় আপনার? কোন জেলায় বাড়ি? আমার হোম ডিস্ট্রিক্ট হলো বরগুনা। বরগুনা। এখন থাকেন কোথায়? এখন মিরপুর থাকি। মানে ঢাকাতে আছেন? ঢাকাতে। একেবারে ছোটবেলা থেকে আসেন, একটু ছোট করে ছোটবেলাটা জানি, তারপর আপনার যে গল্পটা মূলটা সেটা বিস্তারিত বলবেন। ছোটবেলা থেকে হচ্ছে যে খুব অভাবী সংসার ছিল আর কি। খুব বাবা কি করতেন আপনার? দরিদ্র করে। বাবা সাংসারিক কাজ করতো এবং বাবাও শহরেই এক ধরনের থাকতেন। খুলনা জুট মিলে চাকরি করতেন। আচ্ছা। তো বাবা ছিল অসুস্থ। আর কয় ভাই বোন ছিলেন আপনারা? আমরা 3 ভাই 1 বোন। 3 ভাই 1 বোন। আচ্ছা, আপনার পজিশন? জি, আমি সবার ছোট। সবার ছোট, ওকে। তো বাবা অসুস্থ ছিল দীর্ঘদিন, এই সমস্যা সেই সমস্যা, অভাবের সংসার। বাবার 2 সংসার ছিল আর কি। তো প্রথম মা মারা যাওয়ার পরে আমার মাকে বাবা বিয়ে করছে। তো সেই ঘরে আমার একজন ভাই আছে, তারপরে আমার ভাই, তারপরে আমার বোন, তারপরে আমি। তো ওরা মোটামুটি একটু লেখাপড়া করছে, আমার আর সেই সুযোগটা হয় নাই। তো আমার আব্বার ইচ্ছে ছিল যে আমাকে মাদ্রাসা পড়াইবে, হুজুর করবে। তো আমাকে মাদ্রাসায় দিছেও। আমি মাদ্রাসায় ক্লাস 2 পর্যন্ত লেখাপড়া করছি, ওই পর্যন্তই আমার লেখাপড়া শেষ। এরপরে নুনানে পান্তাপুরায় খুব করুণ অবস্থা। এরপরে শহরে চলে আসলো 91 হয় এরকমই আর কি। শহরে ছিল, বাবা রইল, মা, আমি, আমার বোন, এরা চলে আসলাম। এর আগে আমার মেজু ভাই চলে আসছে। তা আসার পরে ওইভাবে রইলাম। এরপরে লেখাপড়া করার সুযোগ হল না, অভাবের সংসার। নিজে তো পোলাপান, এই পোলাপানের সাথে চলতাম, সেই পোলাপানের চলতাম, ল্যাংডার মতো আর কি, ল্যাংডাওয়ালার মতো। তো সেই ক্ষেত্রে লেখাপড়ার করার সুযোগ গার্জিয়ানও একটা করে নাই, আর আমি তো তখন অতটা বুঝিও নাই কিছু। তো এইভাবেই দিন পার হয়ে গেল। তো হইতে 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 এক পর্যায়ে বড় হইলাম, নিজে কিছু কাজবাজ শিখলাম। কাজবাজ বলতে ড্রাইভিং শিখলাম। আচ্ছা। আমার বড় ভাই মিশুক চালাতো, আমার বড় ভাই মিশুক চালানো শিখালো, কোলে বসাইয়া, লাগর পাইনা ব্রেক ওইভাবে শিখেলো। তো এক ধরনের মিশুক চালাইলাম। চালানোর পরে ওই কাজগুলো শেখার পরে এরকম করতে করতে একটু বড় হইলাম। চলতে চলতে ভাই বেরাদার বন্ধু বান্ধব হয়ে গেল অনেক। এরপরে এটা হলো 97 সালের একটা কথা। আমরা 2 বন্ধু গেলাম হলো কক্সবাজার, সরি চিটাগাং, আর এক বন্ধুর কাছে। তো বন্ধুর কাছে যাওয়ার পরে ওই ওর বাসার ওখান থেকে ওর ঠিকানাটা নিলাম। নেওয়ার পরে ওখানে আর যায় পাই নাই, কক্সবাজার, সরি চিটাগাং। আচ্ছা। তো না পাওনে একটা বিপদে পড়ে গেছি, আমাদের কাছে টাকা পয়সাও নাই। তো পরে আমাদের পরনে যে কাপড় চুপড় ছিল ডাবল ছিল আর কি, পরনেই ওই ডাবলের যেটা একটা সিঙ্গেলটা বিক্রি করে দিছি ওই চিটাগাং রেল স্টেশনে আর কি। 2 জনেরটাই, এক সেট পরনে আছে আর এক সেট বিক্রি করে দিছি। দিয়ে ওইটা দিয়ে একদিন চলছি। আচ্ছা। তো চলছি। তো এর আগে আবার আমরা ট্রেনের ছাদে করে গেছি। তো যাওয়ার পর সর্বশরীরে কালিতে ভরে গেছে। তো এখন পকেটে তো টাকা নাই, গোসল করতে হবে। তো আমার যে বন্ধুটা ছিল ও বললো, দোস্ত এখানে একটা পুকুর আছে, তো ওখানে চল একটু গোসল করি। আমি বলি, দোস্ত সাবান লাগবে যে অবস্থা শরীরের, কয় চল দেখি। তো ওখানে যাওয়ার পরে তো প্রচুর লোকজনে গোসল করতে আসছে। তো আবার একটা সাবান ম্যানেজ করছে, সাবানটা ম্যানেজ করছে, ওইটিতে গোসল টোসল করলাম। করার পরে খাওয়া দাওয়ার দরকার, পেটে খিদা। তো বললো চল আগে খাই। আমি কি খামো কই থেকে, টাকা তো নাই, কিভাবে খাবি? তো বললো যে দেখি কিভাবে করা যায়। যে যাই হোক হোটেলে ঢুকছি, ঢোকার পরে ও খাবার অর্ডার দিল। দেওয়ার পরে ওকে তুই বাইরে যা, আমাকে বললো তুই বাইরে যা, আমি ব্যবস্থা করতে আসি। তা আমি খাওয়া দাওয়ার পরে, হ্যাঁ,
তা আমি জানি যে আমাদের কাছে টাকা নাই। ও টাকা ছিল মাত্র 1 টাকার একটা কয়েন ছিল, সেটা আমার হাতের থেকে ড্রেনে পড়ে গেছে। আচ্ছা, তো এরপরে ও বললো যে তুই কত সালের গল্প? এটা 97 সালে। 97 সালে, হ্যাঁ। তারপর এরপরে ও বললো যে তুই চলে যা। আমি বাইরে আসলাম, আসার পরে ও বললো তুই দোকান থেকে একটা সিগারেট লা, আমি আইতেছি। আমি কি বেটা এই জায়গা থেকে যে বাইরামু, আমার তো সামনে আটকাইবে, আবার সিগারেট লইতে কম মায়ের একটা মাটিতে পড়বে না, না দেখতে আছে। তো করছি কি, ও বিল দিছে, কিন্তু ও টাকাটা পাইছে থেকে ওই যে সাবান আনছে, সাবানের সাথে ও কিছু টাকা পাইছে। আচ্ছা আচ্ছা, গোসল করতে গেছি, ওইখানে অনেকেই গোসল করে, তো ও সাবান নিছে, সাবানের সাথে টাকা ছিল, ওখান থেকে কিছু টাকা পাইয়া গেছে। তো ওটা আর আমারও বলে নাই। এখন আমার ভিতর তো ভয়তে কাজ করতেছে যে অপরিচিত জায়গা, হ্যাঁ মায়ের দুই খেয়া একদম ভূত হয়ে যাবো। তো পরেও বাইরে এসে, বাইরে পরে আমার বলতেছে কি সিগারেট লইছো? ধর বেড়া সিগারেট নিমু কই থেকে? কয় ল তুই সিগারেট ল, আমি দেখতে আসি। তাই যাই হোক, সিগারেট নিয়ে কয় তুই সামনে আট। আমি হাসছি। আর তারপরে ও আর বলে না যে টাকা নিচ্ছি বা পাইছি আশায় বিষয়ে। এরপরে আমার ওই বন্ধুটারে খুঁজতে গেলাম। খুঁজতে যাওয়ার পরে ওই ঠিকানা মতো না পাওনে, ওখান থেকে বললো কি এক লোকে যে ওরে পাবেন কক্সবাজার, কক্সবাজার পাবেন ওই অমুক জায়গায়। তো আমার স্মরণ নেই কথাটা কোন জায়গাটা বলছিল। তো গেলাম। এরপরে ওই আমরা বাসে উঠে ওই কক্সবাজারের বাস টার্মিনালে চলে গেলাম। তো বাস টার্মিনালে যাওয়ার পর ওখান থেকে বাসে কক্সবাজার ডাকতে আসে, পকেটে তো টাকা নাই। তো পরে কি করবো, উঠলাম বাসে। বাসে ওই হেল্পারে বললাম যে কক্সবাজার কত ভাড়া? বললো 50 টাকা। তো ছাদের উপরে উঠছি। তো ছাদের উপরে অনেক মানুষ। তো উঠছি ছাদের উপরে, উঠে যাওয়ার পরে কন্ডাক্টর, রানিং গাড়িতে কন্ডাক্টর ভাড়া চাইলো। তো এখন ওই আমার বন্ধুরা বলতেছে দোস্তান ভাড়া দিবি কই থেকে? তো বললো যে ভাড়া দেওয়ার ব্যবস্থা করতেছি, বুদ্ধি আমি যেটা কই এটা করবি। আমি কি বল? ওরে কমু তোরে টাকা দিছি 500 টাকার নোট, তুই বাকি টাকা ফেরত দে, 100 টাকা রাইখা বাকি টাকা ফেরত দে। আমি বললাম ঠিক আছে তাহলে এইটাই। তো কন্ট্রাক্টর ভাড়া ছাদের থেকে কাইটা ওই সিঁড়ি বেয়ে আবার নিচে গেছে। নিচের থেকে প্রচুর মানুষ ছাদের ভিতরে। তো উপরে আবার আসছে, আসার পরে তো আমার বন্ধু বলতেছে তোরে যে টাকা দিলাম 500 টাকার নোটটা নিয়ে নিচে গেলি, তাহলে বাকি টাকা কই? 50 100 টাকা রেখে 400 টাকা দে। এখন বাসের কন্ট্রাক্টর সে যে চিরাইঙ্গা ভাষা বলে আমি বুঝি না। তো আমার বন্ধু আবার বুঝতে আছে। তো বোঝার পরে এই নিয়ে আমি তর্কাতর্কি কন্ট্রাক্টরের সাথে করতেছি। করার পরে কন্ট্রাক্টরের কাছ থেকে টাকা কিছু নিছি মনে হইতেছে, মনে হয় পুরো স্মরণ নাই। যাই হোক নিছি, নেওয়ার পরে কক্সবাজার গেছি, না মনে হয় নি নাই, আমার অতটা আসলে পুরো খেয়াল নাই। তো যাই হোক কক্সবাজার গেছি। যাওয়ার পরে পূজার দিন ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছে। তো আমার বলতেছে বন্ধু চলো সামনে পুজো হইতেছে, চল পূজার দিকে যাই। আমি দোস্ত পূজায় যাবো তো খিদে তখন অস্থির হয়ে যাইতেছি। তো এরপরে ওই আমরা যাওয়ার পথে একটা চৌরাস্তা, ওখানে 2টা লোক বসে রয়েছে। এটা অনেক রাত, তো 1টা 2টার মতো বাজে। ফট করে ওরা আমাদেরকে দেখে ডাক দিয়েছে এদিকে চিটাগাঙ্গা বাসায়। তো গেলাম, কই যাও? পূজায় যাই। তোরা আমাদের ভাষায় বুঝে গেছে যে আমরা ঢাকাইয়া। তখনই ওরা বলতেছে দোস্ত এই 2টা তো ঢাকাইয়া রে, এই 2টারই কাজে লাগাই দি। কারণ আমারে বলতেছে যে আমাদেরকে বলতেছে কি ভাই তোমরা ঢাকা থেকে আইছো? জি আমরা ঢাকা থেকে আইছি। কাজ করবা? হ্যাঁ কাজ করবো। কি কাজ? এই ফুলের বাগান আছে সেই ইয়ের পাশে, এই সাগরের পাশে, সকাল আর বিকাল 2 টাইম পানি দিবা। 1000 টাকা করে, 2 জনে 2000 টাকা বেতন পাইবা, খাওয়া থাকা কোম্পানির। তাহলে ঠিক আছে তাহলে চলে, অসুবিধা নেই। কক্সবাজারে জি। এরপরে বললো যে তোমরা তো আসলে মনে হয় খাও নাই কিছু। জি আমি বললাম যে না ভাই আসলেই খাই নাই, খিদায় খুব অস্থির। চলো তোমাদেরকে খাওয়াই। এরপর আমাদেরকে হোটেলে নিল, হোটেলে নিয়ে ভরপুর খাওয়ান দিল। খাইলাম, খাওয়ার পরে আমাদেরকে বোর্ডিংয়ে ঢুকাইলো, হোটেল বোর্ডিংয়ে থাকার জন্য রাত্রে ওইখানে রইলাম। রওয়ার পরে সকালবেলা আমাদেরকে 6 নম্বর একটা ট্রলার ঘাট বলে কক্সবাজার, ওইখানে নিয়ে গেল। ওখানে নেওয়ার পরে সকালে ওখানে নাস্তা রাস্তা করাইলো, করার পরে আমাদেরকে ট্রলারে উঠাইলো। তো ট্রলারের দিকে আরো অনেক লোকজন উঠতে আসছে। তো যাত্রী, তো ভাবলাম যে যাত্রী, কিন্তু কেউ আছে যাত্রী আর কেউ আছে আমাদের মতো। তো ট্রলারে ওই 2 লোক উঠে আর অন্য 2টা লোকের কাছে আমাদেরকে দিয়ে দিছে। ওই 2টা লোকের কাছ থেকে 2000 টাকা তারা নিয়ে গেছে। আচ্ছা। তো যখন ট্রলার উঠে দিছে, ট্রলার ছাড়ছে,
না, এর আগে বলছে কি যে তোমাদেরকে ওইখানে যে মালিকের বাড়িতে যেতে হইবে, মালিকের বাড়িতে যে কথাবার্তা বইলা তারপর তোমরা ব্যাক করে আসবা। ওকে। এরপরে আমাদেরকে ওই টলার গাড়ি ওই লোক দুইটার কাছ থেকে দিয়ে দিল। আচ্ছা, দেওয়ার পরে আমরা টলার করে চলে গেলাম কুতুবদিয়া একটা জায়গার নাম। আচ্ছা। কুতুবদিয়া সেখানে নিয়ে গেল, নেওয়ার পরে সেই লোকজন সব ওখানে নামছে। তা নামার পরে ওখানে যাওয়ার পরে এইরকম ধরনের এইখানে লোক সেইখানে লোক ওইখানে লোক দেখে আমার একটা ভয়তে কাজ করতেছে। ও না, সরি, এর আগে একটু কথা ফলাই গেছি আমি। তো ওই বাগানের যে কাজের কথা বলছে, জি। তো সেখানে সে ওই লোক দুটো বলছে যে এখানে আরো সুযোগ সুবিধা আছে। কিরকম সুযোগ সুবিধা বললো? যে এখানে মেয়ে লোকের কিছু আনাগোনা আছে, এদের কাছ থেকে তোমরা কিছু ইনকাম করতে পারবা। আচ্ছা। হ্যাঁ, এটা মালিক কিছু বলে না, মালিক সুযোগ করে দেয়। ওকে। যখন এই কথা বলছে তখনই আমার সন্দেহ জন্ম হয়েছে। আমার বন্ধুরা বললাম, দোস্ত এখানে একটা যে কোনো একটা ঘ্যাবলা আছে। না না, ঘ্যাবলা না, এগুলো অ্যাভেলেবেল হয়। আমি বলি, না, কোনো মালিক কোনো কর্মচারীরে এই সমস্ত বিশেষ সুযোগ করে দিবে, এই সমস্ত জঘন্য জিনিসের ভিত্তিতে কোনো সাপোর্ট দেবে না, তাইলে এখানে নিশ্চয়ই কোনো গ্যাপটা আছে। না, এটা আমি জানি, চিড়িয়াং তো, চিড়িয়াং কক্সবাজার এই সমস্ত এলাকার এইরকমই। আমি কই, দোস্ত আমার তো খুব ভয় লাগতেছে। যাই হোক, ওরে বাঁচানোর জন্য আমি কিন্তু ওই পর্যন্ত যাইতেছি। এরপরে গেলাম ওদের কুতুবদিয়া এলাকায়। যাওয়ার পরে ওখানে দেখি যে মানুষ আর মানুষ, তো ওরা দিল আরেকজনের কাছে, আমার দিল আরেকজনের কাছে। ওরা মাঝি বলে, তো ওরা এক মাঝির কাছে দিল, আমার আর এক মাঝির কাছে দিল। দেওয়ার পরে ওখানে এখন আমি পালাম, আমার মনে ভয় ঢুকে গেছে যেখানে নিশ্চয়ই কোনো ঘাবলা আছে। এরপরে ওখানে যাওয়ার পরে এক লোকে বলল যে, ভাই তোমাকে যে লোকে নিচে ফার্স্টে সেই লোক কই আছে? নাই। এরপরে যে লোকের কাছে দিচ্ছে সেই লোক আছে? নাই। এখন আসো তৃতীয় লোকের কাছে। তার মানে ওই মাঝখানে যে লোক, তাদের কাছ থেকে তোমার সাথে তিনজনের কাছ থেকে বেচা কিনে হয়ে গেছে। ও, না, আপনাদেরকে বেচে দিছে আর কি? বেচে দিছে। তাই আমি বললাম, ভাই কিরকম বেচা কিনে হলো? কয়, তোমাদেরকে দুইজনের 2000 টাকা বিক্রি হয়ে গেছে। আমি কি, ভাই বলেন কি, তাইলে এখন কি করা যাবে? কই নিবে, কি করবে? এখন তোমাদেরকে নিয়ে যাবে সুন্দরবন, ওখানে মাছ ধরে প্রতি বছর লোক যায়। আমি কি, ভাই বলেন কি, ওখানে তো বাঘের জায়গা। কাহা বাঘের জায়গা? আমি কি, ভাই তাহলে এখন উপায় কি, আমার একটা বুদ্ধি দেন, আমি এখন এখানে আর থাকবো না, আমি কিভাবে যাইতে পারি, আমার সে একটু ব্যবস্থা করে দেন। তো বলতেছে যে তুমি আর পলাইতে পারবা না, যদি পলাইতে পারো এখান থেকে পলাইতে হবে, এরপর আর পলাইতে পারবে না, তাও তোমার পিছিয়ে কিন্তু লোক লাগিয়ে রয়েছে। এখন আমার বন্ধুরা বললাম, দোস্ত যেভাবে হোক এখান থেকে কাইটা পড়তে হইবে। তখনও কি কক্সবাজার মানে কুতুবদিয়াতে আপনারা তখন? কুতুবদিয়া। আচ্ছা। কুতুবদিয়া। তো আমি বন্ধুরা বললাম, বন্ধু এখনো সময় আছে, এখান থেকে কাইটা পড়ি। তো বললো কি, না কোনো সমস্যা নাই বেড়া, চল। এখন ওর আবার একটু খুদের দোষা ছিল মেয়েলি ব্যাপারে। তো ও আমার যে মালিকের সাথে দিছে আর ওর মালিক পাশাপাশি বাড়ি, তো ও আবার ওই দিনকারই ওর মালিকের বোন হইবে মনে হয়, খুব সম্ভব। ওর সাথে আবার সম্পর্ক তৈরি গেড়ে ফেলাইছে একদিনের ভিতরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এখন রাত্রে তো আমি এবার অনেক রাত্রে পেশাব করতে উঠি, আমার রাত্রে 2 বার 1 বার করে উঠি। তো ওঠার পরে ওর যে রুমটা দিছে, এই রুম এই বাড়ি আর এই বাড়ি, তা আমি দেখতেছি যে ও দরজা থেকে খুলিয়া বাইরিতেছে। তখন আমি যে, দোষ কিরে তুই কি করতেছ? সেই কয়, দোষ কথা কইস না, চুপ। আমি কি, বন্ধু যা করস আমরা সকালে এনে কাইতে পড়ি। না, কারণ যাবো না, চুপ থাক। এখন আমি কই, দেখ তোর জন্য কিন্তু আমি বিপদে পড়ে যেতেছি, না পারতেছি তোরে রাইখা যেতে, না পারতেছি তোরে লইয়া যেতে। আমরা দুইজন একসঙ্গে আইছি, এখন আমি তোরে ফালাই থুয়ে যাইতে রাজি না, চল। না, কোনো সমস্যা নাই। যাই হোক, এরপরে আমার আনাগমনা দেখা ওরা বুঝতে পারছে যে আমি পলামু। আচ্ছা। তো এরকম করে ওদের সাথে 2 দিন রইলাম, থাকার পর ওরা বুঝতে পারছে যে আমি পলামু। এর ভিতরে আজকের দিন কালকের দিন পরশু দিন আর কি একটা ট্রলার চলে যাইবে কক্সবাজারে। ওই ট্রলারে তাড়াতাড়ি করে আমারে উঠাই দিছে, আচ্ছা। যাতে আমি পলাইয়া যাবো। ওরা এটা আনাগোনা বুঝতে পারছে। তো আমার বন্ধুরা দিচ্ছে আরেকদিন পরে। আচ্ছা। একই জায়গায় যাই আমরা পুচ্ছি। তো ট্রলারটা বড় বড় জাহাজের মতোই ট্রলার, একদম নিচে দিয়েছে। তো খুব, শুধু আমি না, অনেক লোক, অনেক। তো এরপরে গেলাম, প্রায় 24 ঘন্টার বেশিও লাগছে মনে হয় সময়টা। তো পরের দিন আমরা বিকালে সূর্য ডোবার আগে মানে আসরের টাইম দিয়ে হইবে নামছি বলতে ট্রলারটা একদম চরে ভিড়ায় নাই, অন্তত 100-150 গজ দূরে ভিড়াইছে। আর চরে যায় না, তাহলে নামবে না ট্রলার। তো ওইখান থেকে তো লোকজন ওরা সাঁতরাই সাঁতরাই ট্রলার থেকে লাফাই সাঁতরাই চরে যাইতেছে। এখন আমার তো সাহস হইতেছে না। তো পরনে ছিলাম
একটা শর্ট প্যান্ট আর একটা গেঞ্জি আর লুঙ্গি। তো ওইগুলা নিয়ে প্রস্তুতি নিয়ে নিছি, আমি লাভ দিমু, কিন্তু দিতে পারতেছি না, ভয় সব চলে গেছে। পিছন থেকে আমাকে দিল একজন ধাক্কা সবার শেষে। লাভ দিয়ে না পড়লেন কই আপনি? হ্যাঁ, ওরা ধাক্কা দিছে, যখন ধাক্কা দিছে তখন আমি ওই ধাক্কার লগে লাভ দিয়ে সাপ্তাহিতে পারে আইসা বসছি। এটা কি নদী ছিল না সমুদ্র ছিল? না, নদী দিয়ে সাগর। সাগর? জি। আচ্ছা, মানে ওরাও কাছাকাছি রাখছে লঞ্চটা নাকি? হ্যাঁ হ্যাঁ, ওই 1-150 গাছ দূরে এরকম আর কি। তো পরে গেলাম, যাক আল্লাহ রসুলের নামলে উঠলাম। ওঠার পরে পানি তো প্রচন্ড নোনা পানি আর নোনা পানি। উঠলাম, ওঠার পরে ওখানে যাওয়ার পরে ওখানে আবার ওরা ঘরটা উড়ে রাখছে, এই যে সোন দিয়া লাঠি দিয়া গাছ গোছ কাইটা ঘর উড়ে রাখছে, খুব সুন্দর সুন্দর ঘর। সুন্দরবনে নামলেন? জি। আচ্ছা, ওই জায়গাটার নাম হলো রাবালির চর। ওকে। তো ওখানে নামছি, নামার পরে এখন খাবার পানি আনার জন্য ফরেস্টার অফিসে ওখানে একটা পুকুর আছে, ওখানে যাইতে হয়। তো 4-5 জনে মিললে কলসি নিয়ে আমরা খাবার পানি আনার জন্য যাওয়া ধরছি। তো যাওয়ার পথেই দেখি কি যে একটা মরলাস সে পানিতে ভাইসা মানে পাশে ভাইসে আসছে। তো শরীর সাদা হয়ে গেছে এবং ক্ষয়ে ক্ষয়ে পড়তে আছে, মনে হয় পানিতে পচন ধরছে না হয় মাছে খাইছে। তো এইরকম ফুলে উঠছে। তো ওইটা দেখে আমার তো আরো ভয় লেগে গেছে। যাক, এরপর পানি টেনে নিয়ে আসছি। আসার পরে এখন কি করি, এখন তো আমি তো ভয় তো অস্থির। পরের দিন আমার বন্ধুটা এসে, আমি এরপর ওরা ধরলাম, ধরে ইচ্ছা মতো ওরা গালাগালি এবং দুইজনে মিলে মারামারি। তোর কারণে এই বিপদে বসি, ফাইসে গেছি, তোরে বাঁচাইতে যাইয়া বিভিন্ন ধরনের কথাবার্তা। এরপরে আমি বললাম যে এখন আর তোর চিন্তা আমি আর করবো না, এখন আমার চিন্তাই আমি করতে হইবে। হয়তো এখন বাঘের পেটে যাবো, না হয় মায়ের কোলে যাবো, দুইটার একটা আমি বেছে নেব, তোর চিন্তা আর করবো না। এরপরে এরকম করতে করতে প্রতিদিন পালাই, কিন্তু পালানোর আর সাহস না। এরকম করে আমি 1.5 মাস রয়েছি। তো ওরা আমার পাহারা দিয়েই রাখে সব সময়। জঙ্গলে যাই লাকড়ি টোকাইতে, ওরা আমার সাথে সাথেই থাকে। তো এর ভিতরে ওদের চাপাটি ছিল, এরকম বড় বড় চাপাটি। তো গাছ কাটার জন্য চাপাটি একটা আমার হাতে। তো প্রতিদিনই পালাই। তো কতগুলো খড়ি টোকায় বাইন্দা নিলাম। নেওয়ার পরে এর ভিতরে ওদের যে খাবার দাবার, এগুলা খাবারের মতো না। আমি তো ওই 1.5 মাসে কয় বেলা ভাত খেয়েছি আসলে আমার মনে নাই। বেশিরভাগই আমি বেলা টস এবং রং চা এইটা খাইয়েই সময় পার করছি। ওকে। এটা খাইয়েই সময় পার করছি। তো আমার পেশাব পড়তো সোজা কথা টোটাল রক্ত, পেশাব টোটাল রক্ত এবং শরীরে কোনো শক্তি নাই, একদম মানে এমনি শুকনো মানুষ, আরো কঙ্কাল হয়ে গেছি না খাওয়ার কারণে। যাই হোক, এইভাবে পলাইতে প্রতিদিন পলাইতে পারতাছি না। এরপরে এরকম করে যেদিনকে পলাইলাম ওই দিনকেটাই তো যাইতে জঙ্গলের ভিতরে খড়ি টড়ি টোকাই মুখে রাখলাম। রাখার পরে ওদেরকে বললাম কি যে তোরা এইগুলো বান, সামনে কতটি আছে আমি নিয়ে আসি। ওইখানে আবার ওই মালিকের ভাই, ছোট ভাই আসিল। তো ওরা ওই ছোট ভাই আবার বলতে আছে ওদেরকে, দেশ ঢাকায় কিন্তু পলাইবে, ওর দিকে ফলো রাখিস। তো এরপরে আমি শুনতে যে আমার সাথে ওই যে চাপাটিটা ওইটা আমার সাথে, এবং আমার পরনে একটা শর্ট প্যান্ট, একটা স্যান্ডো গেঞ্জি, একটা গামছা, এই পর্যন্ত আমার পরনে। তো আমি প্রতিদিনই আল্লাহ রসুলের নাম লয়ে পালাই, কিন্তু সাহসে না। ওই দিনকেই পালাইছি। আপনি যাবেন কি? আপনি সুন্দরবন তো চিনেন না, আপনি কোথায় না, চিনি না। এর আগে ওইখানে আরেকটা লোকের সাথে পরিচয় হলো। সেই লোকটা আমাদের মিরপুরের এলাকায়। উনি বলে যে আমি প্রতি বছরই আসলে আমি 2-3 মাস থাকলে 15,000, 20,000, 10,000 টাকা নিয়ে যাই। তো তুমি পালাইয়া যাইতে পারবা না, চারিদিকেই কিন্তু পানি আর মাঝখানে জঙ্গল, বাঘ আছে, জীবজন্তু আছে, তাহলে পালাইতে পারবা না। তারপর তোমার আমি একটা কিছু বুদ্ধি দেখাই দিই। কি বুদ্ধি? সে বলল যে এই জঙ্গলের যত জীবজন্তু আছে এগুলা ওই যে গাজী কালু এবং চাম্মাপতি এদেরকে মানে, তুমি এদেরকে স্মরণ করো, বাঁচানো মালিক আল্লাহ, তবে তুমি বাইসা যাইতে পারবা না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি ওনার কথা মতো এরকমই প্রস্তুতি নিলাম। নেওয়ার পরে এরকম করতে করতে এর আগে একদিন খড়ি টোকাইতে যে দেখি কি একদম তাজা রক্ত, একদম ডেড বডি, মানে বাঘে কেবল ওই লোকটারে ধরছে, দইরা মাংস কল্লা টল্লা মাথা মতো ছিঁড়ে মিরা কিছু খাইয়া গেছে, কিছু নিয়ে গেছে, একদম তাজা রক্তটা। এইটা আমি দেখাই ওই যে আমার যে মালিকের ভাই,
ওরে আমি দৌড়ে থাবা মেরে দেখে এরা বেসিক্যালি কাজ কি ছিল, নিয়ে গেছে আপনাকে সুন্দরবনে হচ্ছে মাছ ধরার জন্য? মাছ ধরার জন্য। আচ্ছা, যে মাছ ধরতো আর হলো ওই যে মাছ ধরে ওই ট্রলারটা যে জায়গায় প্রথমবার বললাম ওই জায়গায় ট্রলারটা রাখতো, ওরা আবার বাঁশ দিয়া এক ধরনের রাস্তা বানাইতো পানির উপরে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো ওইটা বাঁশ ধরে ওই খাসি করে মাছ ছাড়তো ওইখানে, ছাইরে ওই পানিতে বাঁচতে বাঁচতে ওই বাঁশের দুই বাঁশের মাঝখান থেকে টেনে টেনে চরে আনা লাগতো মাছ। আচ্ছা। আইনা এবার মাছগুলারে বাইসা টাইসা সুগা টুগা দিয়া শুটকি বানাইতো। তো আমার শরীরের থেকে পচা গন্ধর পরও গন্ধ বেরিয়েতো, বিচ্ছিরি গন্ধ আসতো। যাই হোক, তো এরপরে ওই পালাইলাম, পালানোর পরে যেতে 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 অনেক দূর চলে গেলাম। তো আল্লাহর রহমত, আমার ভিতরে শুধু বাঘটা পড়ে নাই, এছাড়া সব ধরনের জীবজন্তু পড়ছে। বাঘটা শেষে পাইছি, সেটা বলতেছি আমি আপনাদের। তো যাইতে যাইতে বহুদূর চলে গেছি, যাওয়ার পরে আমার সর্বশরীর লতা পাতায় কাইটা ছিঁড়া রক্তে ভরে গেছে, আর শরীরে এক তুল পরিমাণ শক্তি নাই, কিন্তু মনের জোর দিয়ে আমি দৌড়াইতেছি। আবার ব্যাক করছি, ব্যাক করে আস্তে 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 আবার আমি ডাইনের দিকে চলে গেলাম। ডাইনে চলে যেতে যেতে আমার সাথে চাপাটিটা আছে, যেতে 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 বহু দূর যেতে 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 তখন বেলা 10টা 11টা বা 12টা এরকম বাজে, কিন্তু জঙ্গলে প্রচন্ড অন্ধকার। অন্ধকার আমি চলে গেলাম। যাওয়ার পরে ওই ছোট ছোট আমাদের গ্রামের ভাষা বলে বের, বের। তো ওই বেরের ভিতরে প্রচুর পরিমাণে সাপ, এত সাপ যা বলার মতো না স্যার। এরপরে ওই সাপ ওই বের পার হয়ে আমি যে যাবো, যাওয়ার মতো কিন্তু শক্তি নেই আমার, কারণ আমি তো 1-1.5 মাস ধরে না খাওয়া, শুধু টোস, ভেলা টোস আর চা। আর বন্ধুরা কই তখন? আমার বন্ধুর জায়গা বন্ধু রয়েছে ওখানেই, আচ্ছা, ওই চরে, ওদের সাথে। হ্যাঁ, ওদের সাথে। তো কি করব, যাক আল্লাহ রসুলের নাম লয়ে আমার সাথে আল্লাহ ছিল, মায়ের দোয়া ছিল, আল্লাহ আমাকে বাঁচাই আনছে। তো জিকির আছে আমার সাথে। তো আমি করছি কি, ওই চাপাটিটা ঢিল মেরে ফালাই দিছি ওই পারে। তো আমি এবার ব্যাগে গেছি, ব্যাগে যাইয়াই যে ছোটবেলায় যে দুষ্টমিগুলো করতাম সেই জিনিসটা করছি আর কি। ব্যাগে যাইয়াই লাভ দিছি, লাভ দিয়া যা বের পার হয়ে আরো 2-3 হাত শেষে সামনে চলে গেছি, বেঁচে গেছি আলহামদুলিল্লাহ। আবার দৌড়াই পড়ি উঠি, সর্বশরীর কাড়ায় ছিঁড়া বিড়া অস্থির। যাক গেলাম, আবার সেম আর একটা এরকম খাল, এরকম সাপ। তো ওইটাও পার হইতে যাইয়া ওখানেও আল্লাহ বাঁচাইছে, সব জায়গা থেকে আল্লাহ পাক বাঁচাইছেন। তো এগুলো কি দিনের বেলা না রাতের বেলা? এটা দিনের বেলা। আচ্ছা, দিনের বেলা। তো ওই খালটা পার হইতে যাইয়া আমি প্রায় সাপের উপরে পড়ে গেছিলাম। যাক সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে উদ্ধার করছে। যাক যাইতে রইছি, কোনো রোদ্দুর কোনো আভাস পাই না আমি। একা একা আপনি সুন্দরবনের ভিতর একা কি বলেন ভাই? একা। এটা তো দুঃসাহস বলবো না বোকামো বলবো না, একা ইনশাল্লাহ। আচ্ছা, হ্যাঁ আমি একা। তো যাইতেছি এবং আমার সাথে আমি ওই জিকিরটা করতেছি, ওই যে লোকটা আমাকে শিখাই দিছে যে কথাগুলা, ওই কথাগুলো আমার মনে মনে আছেই। এরপরে যাইতে যাইতে আস্তে আস্তে এই সাগরের যে পানির একটা শব্দ, ওইটা আমি পাইতেছি। তো এখন ভালো করে শুনতেছি বাতাস না পানির শব্দ, এটা শুনতেছি। তো আসলে দেখতেছি পানির শব্দ, একটু সাহস বাড়লো আমার, মনে হয় আইয়া পড়ছি কোনো কিনারে। যত সামনে যাই অত পানির শব্দটা বাড়ে, এরপরে যেতে যাই এবার সূর্যের আলো একটু পড়তে আছে, আরো সাহস বেড়ে গেল। যাক আলহামদুলিল্লাহ, যাইতে একদম চরেই গেছি। যাওয়ার পর ফকফকা রৌদ্র, একদম খোলা একটা মাঠ, বালু। তো ওখানে যাইয়ে আমি খুশিতে আমার জিগি রাস্তা যা আছে সব বন্ধ হয়ে গেছে। এই যে জিগি রাস্তা বন্ধ করার পর এদিক থেকে আমার স্যার এই যে শৈলের পশমগুলা খারাই গেছে, বাঘে দিল গর্জন, বিশাল এক গর্জন। এই যে জিগি রাস্তা বন্ধ করেছি, বাঘে গর্জন দিয়েছে, আমার সর্বশরীর পশম খারাই গেছে এখন কথাগুলা শুনা। তো বাঘে যে গর্জন দিছে, এই আমি আবার করছি কি, ওই জিকির করা শুরু করে দিয়েছি এবং ওইখানে গাছ ছিল, গাছের উপরে উঠে গেছি। আমার শরীরে কিন্তু শক্তি নাই, মনের জোর থেকে উঠতেছি এবং আমার চোখে সোজা কথা জুনি করতে আছে এবং পায়খানার রাস্তা দিয়ে আমাশা পেশাব হলো রক্ত, এগুলো হইতেছে। যাই হোক, এরপরে 2টা লোক হাইটা যাইতেছে। তো ওদেরকে দেখে আমি আবার একটু পালানোর পর ওই লোক 2টা আমার ডাক দিচ্ছে গিয়ে দিয়ে। তো আমি ভাবছি যে ওরা হয়তো আমার খুঁজতে আইছে। এরপরে ওরা হলো খুলনার অঞ্চলের লোক। তো যে জায়গাটা গেছি ওই জায়গাটার নাম হইল
ভুলে গেলাম। তো যাই হোক ওরা ওখান থেকে আমার ডাকলো, কি হয়েছে? আমি কই ভাই আমি তো এরকম এরকম ভাইসে চিটাইং লাগাইছে কহা কইছে কাম, তাহলে তো তুই শেষ। আমি কই ভাই এখন আপনারা আমার বাঁচান। ভাই তোরে বাঁচামো কেমন, ওরা যদি তোরে পায় তাহলে তো তোরে লইয়া যাবো আর মাইরে মাইরে রাখবে না কিছু। ওরা করে কি, যারা পলায় বা যাদেরকে ওদের কথা না শুনে তাদেরকে ওই ছুরি মাছ আছে, সেই ছুরি মাছ দিয়ে ইচ্ছে মতো মারে। ছুরি মাছ দিয়ে মারলে সর্বশরীর দাউদের মতো পচে যায়, এমন একটা অবস্থায়। তো পরে আমি বললাম ভাই, বলে তোর বাড়ি গিয়ে, আমি বললাম যে আমার বাড়ি বরগুনা। বাবাটা তুই তো আমাকে দেশি মানুষ, আমাকে বাড়ি খুলনা, তাইলে তোরা উপকার একটু করি। সেটা হলো যে ভোলা আজকে একটা ট্রলার যাইবে, দেখ এই ট্রলারটা যাইতে পারো কিনা, কোন জায়গার থেকে, ফরেস্টার এই ডাক্তারের ওখানে একটা ডাক্তার ক্লিনিক আছে সরকারি, এই যারা এই যায় ওদের জন্য, কই খালের ভিতরে থাকে, তুই যা। তো যাই হোক আমি গেলাম, যাওয়ার পর ট্রলারটারে ধরলাম, ধরার পরে বলতেছে যে যাইবে কিন্তু তোমার নেওয়া যাইবে না। এখন ওই লোকেরা আবার বলতেছে তোর অবস্থা তো খুব খারাপ, তুই এক কাজ কর, ওই ট্রলারওয়ালা বলতেছে তুই এক কাজ কর, ওই যে বিল্ডিংটা দেখো ডাক্তার আছে, তুই এক ডাক্তার দ্বারা যা। গেলাম ডাক্তার সাহেবের কাছে, ডাক্তার সাহেব আমার দেখে তো সে একদম হতাশ হয়ে গেল। পরে সে আমার বললো কি যে একটা স্যালাইন দিল, আগে স্যালাইনটা খাও। স্যালাইনটা খাইছি, খাবার পরে সে আমারে কটা ভাত খাওয়াইলো। স্যার ভাতটা হলো যে আমার মনে হয় যে ওই 1.5 মাসের না, আমার মনে হয় 1 বছর বাদ ভাত খেয়েছি। সে আমাকে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে, আমার কষ্ট মনে আছে, মাটির একটা বাসনে আমার ভাত দিল, ভাতটা খেলাম। খাওয়ার পরে আমার আবার একটা ট্যাবলেট দিল, দেওয়ার পরে আমার শরীর দিয়েছে ওই জায়গায় ছাইরা, ওখানে ঘুমাই পড়ছি। আচ্ছা ওখানে ঘুমাই পড়ছি, ঘুমিয়ে পড়ার পর উঠছি, ওঠার পরে ওইখান থেকে বিকেলবেলা আমি ওই ট্রলার খোঁজার জন্য বাইরে গেছি, ট্রলার দম। ওই ট্রলার আবার এসে পড়ছে খালের থেকে একদম সাগরে। তা আমি সাগরের সাইড দিয়ে আইসি, আবার ওই ট্রলার আলাগো ধরলাম, সন্ধ্যা হয়ে যেতেছে। এখন তো তারা নিবে না নিবে না নিবে না, না তোমার নেওয়াই যাবে না, নিলে ফরেস্টের অফিসে আমাদের কৈফিয়ত দিতে হবে, এটা করতে হবে সেটা করতে হবে। আমি আর ট্রলার ছাড়ি নাই স্যার, ওই ট্রলার ধরে আমি নদীতে সাগরে ঝুলতেই আছি। এরপরে শীতের দিন ওরা টাইনা উঠাইছে, উড়ানোর পরে ওরা আমার শরীরে পচা গন্ধে ওরা টেকতে পারতেছে না, এত গন্ধ হইতেছে আমার শরীর থেকে। পরে ওরা করছে কি, ওই বালতি বইরা আমার গোসল করাইলো, ওকে নিজে হাতে গোসল করাইয়া ওদের যে রান্না করছে সেই চুলার উপরে আমার বসাই রাখছে, শীতের দিন বসাই রাখছে। এরপর ওরা আমার খাবার দিল, এই খাবার দাবার খাইলাম। খাওয়ার পরে ফরেস্টার অফিসে ওখানে রাত্রে গাড়ে ওরা রইল, রওয়ার পরে আমার সকালবেলা নামাই দিল। কয় ভাই তোমার জন্য আরো বুয়ার কিছু করতে পারলাম না, তোমার নিতে পারবো না, নিতে গেলে আমাদের অনেক কৈফিয়ত দিতে হবে তোমারে, কারণ আমরা যে কয়জন আইছি সেই কয়জন এখানে দেওয়া আছে, এই কয়জনই আমাদের নিয়ে যাইতে হবে। পরে কি করলো ওরা, আমার আর নিল না, না হলে যাক এখন দিনের বেলা এখন চলে হাঁটতে আসি, ঘুরতে আসি, কি করব করতে 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 যা দেখতেছি সব বহু দূরে দূরে, নৌকা ট্রলার জাহাজ সব দূরে দূরে, ধারে গেছে নাই। ওহ আল্লাহ। পরে ওখানে রইলাম সারা দিন, থাকার পরে আসরের পর উঠলাম স্যার গাছের উপরে উঠলাম। ওইটা আমার লগে ওই যে গামছাটা ছিল, সেই গামছাটারে ছেড়লাম, 2 ভাগ করলাম, 2 ভাগ করে গাছের ডাইলের সাথে এইখান থেকে আর এইখান থেকে ডাইলের সাথে বানলাম, বাইন্দা ওই 2 ডাইলের সাথে রইলাম। বানর আর বানরে পাগল বানায় ফেলাইছে স্যার আমারে। এরপরে দেখি যে বানরগুলো আমার ওইগুলো দেখে সব বানর চুপচাপ হয়ে রয়েছে। হওয়ার পরে রাত্রটা ওইখানে কাটাইছি ওই জঙ্গলে গাছের উপরে। এরপরে সারা রাত্র ওই বানরগুলো আমার পাহারা দিছে, এবং একটা বাচ্চা বানর ও সারা রাত্র আমার সাথে রয়েছে। আসলে স্যার একটা জিনিস দেখলাম যে বানর মানুষের বিপদটা বুঝে, যে ও বিপদে পড়ছে। ফার্স্টে তো ওরা আমার আক্রমণ করতে গেছে, এরপরে দেখতেছে না যে আসলে বিপদগ্রস্ত, সেই ক্ষেত্রে ওরা আমার হেল্প করছে, বানরে ওরা হেল্প করছে সারাটা রাত্র। এরপরে যখনই আমি সকালে ফরেস্টার অফিসের আজান শুনতে পাই, ফজরে আজান দিল ফরেস্ট অফিস থেকে, এই একটু সাহস বাড়লো যে রাত পার হয়ে যাইতেছে। যাক সকালবেলা নামছি, নামার পরে ওই সব বানরগুলা স্যার আমার সাথে সাথে রয়েছে, পিছিয়ে আসতেছে, এবং ওই বাচ্চা বানরটা আমার সাথে রয়েছে থাকতেছে। এখন ওই বাচ্চার মা বাবা বা বানর যারা আছে ওরা খালি ওরে ডাকে, ও যাবে না, কিরিমিরি দিতেছে না, যাওয়া আমি আদর টাদর করে খেদাই দিতেছি, আবার ওদের কাছে দিয়ে দিতে, আবার দৌড়ে বানরটা আমার দ্বারা আসতেছে। আসা পরে যাই হোক এইভাবে ওরে আদর টাদর করে বিদায় করে দিচ্ছি। এরপরে আমি হাঁটতে চরে দিয়ে আবার হাঁটতে যাইতেছি। যাওয়ার পরে দেখি ছোট ছোট ডেঙ্গি নৌকা
তিনটা না 4টা ডেঙ্গি নৌকা, ওরা পাশে আসছে। তো ডাক দিলাম, দাদা, হাত দিয়ে, দাদা আমাকে একটু উপকার করেন। এই কি হইছে? দাদা আমি তো চিটাগাংয়ের সাথে আইছিলাম, আমার একটু বাঁচান। তো ওদের নৌকার ভিতরে আরো একজন এরকম বিপদে পড়া আশ্রয় নিছে, সেও চিটাগাংয়ের থেকে, চিটাগাঙ্গের লোক। সে লোকটার বাড়ি হলো সিলেট। তো ওরা ভাবছে যে আমি ওই লোকটাকে ধরতে আইছি। তো বলতেছে কি হইছে, সমস্যা কি? আমি কই, ভাই আমার বাড়ি অমুক দেশে, অমুক জায়গায়, আমি তো চিটাগাংয়ের সাথে আসছিলাম, আমার একটু বাঁচান। এবারে সব মরা কি আমাকে দাঁড়িয়ে আইতেছে? এ লোক বলতেছে, কয় দাঁড়া। এরপরে নৌকাটা নিয়ে ছোট্ট ডেঙ্গি নৌকা কারছে এসে, তারপর বলতেছে কি হয়েছে? আমি কি এই ঘটনা? কয় তোমার মতো আরো একজন আছে আমাকে নৌকায়, ওঠো, যা আছে কপালে তাই হবে, তোমাকে ফালাই থিয়ে যাবো না, বাঁচলে তোমাকে লইয়া যাবো, মরলে তোমাকে লইয়া যাবো। আরো পাশের 2টা নৌকা লাগা বেড়া, অগ লইয়া বিপদে পড়ে যাইতে হইবে, অগরে বাদ দিয়ে ছাড়িয়ে দে। তো ওই লোকে বলতেছে না, এই করে আমি লইয়াই যাবো। যাই হোক, বললো যে কালকে আমাদের ট্রলার যাইবে, কালকে তুমি আমাদের সাথে যাইতে পারবা, থাকো, যা আছে আল্লাহ যা করে করবে। এরপরে এখন ওই ফরেস্টার অফিসে কিন্তু কৈফিয়ত দেওয়া লাগে স্যার। ওরা বলতেছে তোমাদের জন্য একটা ঝামেলা হইবে ফরেস্টার অফিসে। তো ওই 4টা নৌকা ওরা হাতে বৈঠা বাইসা, ওদের ট্রলার ছিল আরেক জায়গায়, সেইখানে যাইয়া এই ট্রলারের সাথে ওরা জয়েন করলো। জয়েন করার পরে ওই ট্রলার থেকে বানলো সকালবেলা, সারা রাত্র চলো, ভোর ভোরে ওরা যা পৌঁছলো। এটা হলো তাফালবাড়িয়া না জানি রান্দা জায়গাটার নাম। তো ওইখানে ওদের বাড়ি গেলাম, যাওয়ার পরে যার যার মতো চলে গেল। আর ওই যে সিলেটে যে লোকটা ছিল, ও খুব সুস্থ, একদম টনটনিয়া, ওর সাথে সাথে ওইখান থেকে ছেড়ে দিছে। তা আমি খুব অসুস্থ, আমার ওই লোকটা ওনার বাড়ি নিয়ে গেছে। বাড়ি নিয়ে যাওয়ার পরে উনি আমারে ওখানে ডাক্তার দেখালো, ডাক্তার দেখে ওনার বাড়িতে ডাক্তার আনলো, ওই যে বাজারে প্রাথমিক ডাক্তার আইনে আমাকে স্যালাইন পুশ করলো, কিছু ওষুধ দিল। দেওয়ার পরে আমি 4-5 দিন ছিলাম ওনার ওখানে, খুব সেবা যত্ন করছে। এবং ওনার একটা মেয়ে আছে পিচ্ছি, আমাকে আঙ্কেল করে ডাকছে। এবং ওনার ওয়াইফ, সে আমাদের ছোট ভাই। মানে জীবন নিয়ে ফিরলেন আর কি। জি। কত সালের ঘটনা এটা? এটা হলো স্যার আপনার 97 সালে। এতদিন পরেও এটা মনে রাখছেন এভাবে? ইনশাআল্লাহ। বন্ধুটা কোথায়? আচ্ছা, এই বন্ধুটা আমি ওইখান থেকে আসলাম, আসার পরে তো ওর যাদের কাছে ছিলাম তারা একদম ফ্যামিলির এমন একটা সম্পর্ক তৈরি হয়েছে, কিন্তু আমি ভেবেনি করছি, সেটা হলো আমি আর তাদের সাথে যোগাযোগ করি নাই। আপনার এই বন্ধুটা আসছে পরে? হ্যাঁ, বন্ধুটা আসছে 3 মাস পরে। তা আমি যখন মহল্লায় আইছি, তখন আমার অনেকে বলছে যে মোর্শেদ কই। মোর্শেদ কই, এটা আমি কেমনে কম? মোর্শেদ কই গেছে না গেছে আমি জানি, একজন না থাকলে এটা কি আমার দোষ? না, শুনছি তুই আর মোর্শেদ বলে এক লাগে গেছো, এই জন্য। না, মোর্শেদ আর আমি জানি, কারণ এটা বলছি এই জন্যে, বললে তো আপনি ধরা খেয়ে যাবেন। আমি বড় ধরা খাই, যদি ও না ফিরে আসে তাহলে তো আমি ওর গার্জিয়ান আমার নাম মার্ডার মামলা দিবে, তখন আমি বিপদ, ওর কারণে আমি বিপদে পড়ছি। তো সেই ক্ষেত্রে এই বিপদটা হাইতে নিতে চাই না। তো যাই হোক, আল্লাহর রহমত, ও 3 মাস পরে আইছে। কিন্তু ও যে আইছে, আমার মতো অবস্থা, মরা মানে দম যায় আর কি অবস্থা হয়ে আইছে। তো আসার পরে ও আমার দইরা কান্নাকাটি শুরু করে, দোস্ত আমার ভুল হয়ে গেছে, তোর কথাগুলো না শুনে আমি ভুল করছি, তোর কথাগুলাই শোনা উচিত ছিল, এই পর্যন্ত রয়েছে স্যার। যাই হোক, আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আজকে এখানে গল্পটা শেয়ার করলেন। আমি জানি না এরপর আর এরকম হয় কিনা, তবে এটা ঠিক যে এটাও নিজের জীবনের একটা বড় অভিজ্ঞতা। জি স্যার। হ্যাঁ, নিঃসন্দেহে বড় একটা অভিজ্ঞতা। জি স্যার। এবং আমার মনে হয় রুটির জন্য আসলে যাই করা উচিত না, কোনো জীবনে আসলে এমন রিস্ক নেওয়া উচিত না যাতে করে জীবনটাই চলে যায়। হ্যাঁ, আপনারা যদি প্রথম হাতেই যদি অফ হয়ে যেতেন, আর ওই চট্টগ্রামের বোধহয় আপনাদের তেমন একটা যাওয়া শোনাও ছিল না বোধহয়? আমি আর এর আগে যাইনি। যান নাই, নতুন জায়গায় গেছেন, পয়সা ছিল না পকেটে, কি করবেন সিদ্ধান্ত নিতে পারেন। আর ঠক বাটপাট যারা, কিন্তু চেহারা দেখলে মানুষ চেনে যে এরাতে ঠকানো যাবে, এরা দিয়ে করা যাবে। জি। যাই হোক, ঠিক আছে, এটাও একটা অভিজ্ঞতা জীবনে, কোনো অভিজ্ঞতাই কমতি নয়। তো আজকের এপিসোড থেকে আসলে শেখার কি আছে? যদি শেখার আসলে দুটো জিনিস, একটা হচ্ছে যে রাখে আল্লাহ মারেকে, এটা হচ্ছে বিষয়। আরেকটা বিষয় যেটা, সেটা হলো যে একটু সতর্ক থাকতে হবে, অপরিচিত বা স্ট্রেঞ্জারদের সাথে যে কোনো ধরনের সম্পর্কে জড়ানো উচিত নয়, এতে করে জীবনে ঝুঁকি থাকে। তো প্রিয় দর্শক এবং শ্রোতা, আজকের মতো এখানেই শেষ করছি।